তো বলা হচ্ছে ওয়ার্পিং দ্য প্যারালাল ওয়াইন্ডিং অফ ওয়ার্প এন্ডস, অর্থাৎ প্যারালাল ওয়েতে একটা সাথে একটা প্যারালাল রেখে ওয়াইন্ডিং করা মানে জড়ানো অফ ওয়ার্প এন্ডস, ওয়ার্পের সুতাগুলোকে ফ্রম মেনি ওয়াইন্ডিং প্যাকেজেস, অনেকগুলো ওয়াইন্ডিং প্যাকেজ থেকে, অর্থাৎ কোন এবং চিজ থেকে, অন টু এ কমন প্যাকেজ, একটা ওয়ার্প বিমের মধ্যে, ইজ কল্ড ওয়ার্পিং। অর্থাৎ গত ক্লাসে যে ভিডিও দেখাইছি সেখানে দেখাইছি যে আমি যে ওয়াইন্ডিং করলাম, এই যে কতগুলা কোণ পেলাম, এই কোণগুলোকে একটা ক্রিলের মধ্যে, একটা ক্রিলের মধ্যে রাখবো, মনে করো 400-500 সুতা রাখবো, এই সবগুলা সুতাকে এনে একটা বিমের মধ্যে জড়াবো। যখন জড়াবো তখন অনেকগুলা সুতা থাকবে, অনেকগুলো এন্ডস থাকবে এবং সবগুলো একটা একটার সাথে প্যারালাল থাকবে। এই প্রসেসটাকেই বলা হচ্ছে ওয়ার্পিং। দ্য ওয়ার্পিং প্রসেস ইজ ইন্টারমিডিয়েট বিটুইন দ্য ওয়াইন্ডিং অ্যান্ড দ্য সাইজিং প্রসেস, অর্থাৎ ওয়াইন্ডিং এবং সাইজিং এর মাঝখানের প্রসেস হচ্ছে এটা। অর্থাৎ এরপরেই এই বিমটা আমরা সাইজ করব, অর্থাৎ সাইজিং করব। মানে সাইজিং মানে হচ্ছে আঠালো পদার্থ দিয়ে এটাকে শক্তিশালী করা, মার দেওয়া। তো আর আগের প্রসেস হচ্ছে ওয়াইন্ডিং। দ্য ইয়ার্নস আর ওয়ান্ড on warper's beam in the form of a sheet composed of parallel band of yarn, each coming out from a package placed on the creel। অর্থাৎ ইয়ার্নগুলা কি হয়, এই বিমের মধ্যে একটা শীটের মতো তৈরি করে, একটা শীট, অনেকগুলা ইয়ার্ন, তো সবগুলা ইয়ার্ন মিলে একটা শীট তৈরি করে একটা বিম পাই আমরা। আর এই বিমটা কোত্থেকে আসে, কতগুলা ওয়াইন্ডিং ছোট ছোট প্যাকেজ থেকে, যেটা আমরা ক্রিল বলতেছি। ক্রিলের মধ্যে সুতা রাখা হচ্ছে, সেই সুতাগুলো এসে একটা বিমের মধ্যে লেয়ার বাই লেয়ার জড়াচ্ছে, এটাকে বলা হচ্ছে শীট। দ্য ওয়ার্পার বিম মে কন্টেন অ্যাবাউট 500 to 100 ওয়ার্প এন্ড। এই যে আমি ওয়ার্প বিমের কথা বলতেছি, বিমের মধ্যে কয়টা সুতা থাকতে পারে, নর্মালি 500 থেকে 1000টা। হ্যাঁ, তো তাহলে মনে করো একটা কাপড় যদি আমি বলি, কাপড়ের মধ্যে ঠিক যতটা সুতা আছে ততটা সুতাই আমরা ওয়ার্পিং করে নিতে হবে। তো যদি কাপড়ের মধ্যে 5000 সুতা থাকে তখন কিন্তু আমি এখান থেকে পারবো না। হ্যাঁ, একটু সমস্যা হয়ে যাবে। 500 বা 1000 যে এন্ডস আছে, এটা দিয়ে তো আর 5000 করা যাবে না। তো তখন আমাকে সেকশন ওয়াইজ যেতে হবে আর কি, 4-5টা সেকশন করে তারপরে এই 5000 অ্যাচিভ করতে হবে। তোমরা ইপিআই নাম শুনছো, ইপিআই, এন্ডস পার ইঞ্চ। এই যে এই সুতাগুলোকে কোন সুতা বলে, যেগুলো লম্বা লম্বা করে আঁকলাম, এই যে এগুলা। আর এই সাইডের গুলাকে কি বলে, নিচের গুলাকে নাম জানো? কাপড় তো এরকমই, তাই না? কোনটার নাম কোন সুতা? স্যার যাই না স্যার। এই যে লম্বা লম্বা যেগুলা সুতা আছে, এগুলাকে বলা হচ্ছে ওয়ার্প ইয়ার্ন, মানে ভার্টিক্যাল। ভার্টিক্যাল যে ইয়ার্ন গুলো দেখতেছো, এগুলো হচ্ছে ওয়ার্প ইয়ার্ন। আর এই যে সুতাগুলো আছে এই যে দিক দিয়ে, এগুলো হচ্ছে ওয়েফট ইয়ার্ন। এই দুই সেট বা দুই সারি ইয়ার্ন মিলে কিন্তু কাপড় হয়। ঠিক আছে, তাহলে কাপড় হইতে গেলে তোমার এই শাড়ির ইয়ার্নও লাগবে, ওয়ার্পের ইয়ার্নগুলো, আবার এই শাড়ির ইয়ার্নগুলো লাগবে, ওয়েফট ইয়ার্ন। তাহলে এই ওয়ার্প এবং ওয়েফটের সমন্বয়ে কিন্তু আমরা কাপড় দেখতে পাই। তো এই যে ওয়েফট ইয়ার্নগুলো দেখতেছো, এই যে এই পাশ থেকে দেখতেছো একটা দুইটা এরকম ইয়ার্নগুলা, এগুলা কিন্তু পরে আসে। লুমে নিয়ে গিয়ে যখন কাপড় বুনবো তখন কিন্তু এই সুতাগুলোকে আমরা পাস করি। প্রথমে কিন্তু এই ওয়ার্পিয়ান গুলাকে আমার রেডি করতে হবে। অর্থাৎ ওয়ার্পিয়ান মানে কি, এই কাপড়টা যদি মনে করো সাপোজ আমি ধরে নিলাম 1.5 গজ, তো এই 1.5 গজ কাপড়ের মধ্যে এরকম সুতা কয়টা থাকতে পারে? মনে করো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার যে কাপড়টা, এটার উইথ বা বহর যেটা বলো তোমরা, সেটা হচ্ছে মনে করো 1.5 গজ। তাহলে এই আনুমানিক কয়টা সুতা থাকতে পারে এখানে বলো তো দেখি? 1.5 গজ বহরের যে কাপড়, ওখানে তো সুতা থাকে অনেকগুলা, এই সুতা কয়টা হতে পারে আনুমানিক? এটা নির্ভর করবে কাপড়ের কোয়ালিটির উপর। হ্যাঁ, তো কিছু কিছু কাপড়ের ইপিআই মানে এন্ডস পার ইঞ্চ, ইপিআই হচ্ছে মনে করো 100। আবার কোনো কোনো কাপড়ে ইপিআই হচ্ছে মনে করো 60। তো তখন ভিন্ন ভিন্ন হবে। অর্থাৎ এই যে ওয়ার্পের সুতাগুলো আছে, এই ওয়ার্পের সুতাগুলো 1 ইঞ্চিতে কয়টা আছে? এন্ডস পার ইঞ্চ, এন্ডস মানে ওয়ার্পিয়ান, এন্ডস পার ইঞ্চ, 1 ইঞ্চিতে, 1 ইঞ্চিতে ওয়ার্পিয়ানের সংখ্যা হচ্ছে 100। তো তাহলে তোমার 1.5 গজের মধ্যে কত ইঞ্চি হয় মোট? 36 আর হচ্ছে 18 নাকি?
তো এই 54 ইঞ্চ যে কাপড়ের বহরটা বা কাপড়ের উইথটা, এই 54 ইঞ্চের মধ্যে আমার কয়টা সুতা আছে, এরকম ওয়ার্পের ইয়ার্ন কয়টা আছে? বুঝতেছি না, একটু বললে ভালো হতো। এগুলা বাদ, এই যে এই সুতাগুলা দেখতেছো এই পাশে হরিজন্টালি যে ইয়ার্নগুলো আছে এগুলা বাদ। আমরা এই যে ভার্টিক্যাল ইয়ার্নগুলোর কথা বলতেছি, মনে করি এটা একটা কাপড়ের টুকরা বা কাপড়, যে কাপড়ের এই যে উইথটা এইখান থেকে এই পর্যন্ত উইথ হচ্ছে 1.5 গজ, ঠিক আছে? তো এখানে তো আমি কতগুলো ইয়ার্ন আঁকছি মাত্র, কিন্তু আসলে তো এখানে এত অল্প ইয়ার্ন থাকে না, অনেকগুলো ইয়ার্ন থাকে না। তোমরা তো বাজারে কাপড় কিনো, দেখো না কাপড়ের মধ্যে কতগুলো সুতা থাকে, অনেকগুলো সুতা থাকে ওয়ার্পের দিকে, অর্থাৎ এই কাপড়ের লেন্থ বরাবর যে সুতাগুলো আছে, এই যে এরকম এরকম সুতা কতটা আছে, অনেকগুলা। এখন এটার নির্দেশকটা কি, কয়টা আছে বা নাই, এটার নির্দেশকটা হচ্ছে ইপিআই। এই যে এখানে লেখা আছে এন্ডস পার ইঞ্চ, অর্থাৎ আমার ওয়ার্পের দিকে, এই যে কাপড়ের যে ওয়ার্প হচ্ছে এটা, এই ওয়ার্প ডিরেকশনে প্রতি ইঞ্চিতে কয়টা সুতা আছে সেটাকে বলা হয় ইপিআই। তো ধরে নাও একটা কাপড়, তার ইপিআই হচ্ছে 100, এটা ইপিআই 100 মানে কি? প্রতি ইঞ্চিতে 100টা ইয়ান আছে। কোন ইয়ার্ন? এই ওয়েফটিয়ার্ন গুলো? ওয়ারপিয়ান। হ্যাঁ, না না, ওয়ারপিয়ান। ওয়ারপিয়ান গুলো আছে 100টা। তার মানে এই যে কাপড়টা তোমার হাতে আছে, এই কাপড়ের তুমি যদি 1 ইঞ্চ নাও, কাপড় 1 ইঞ্চ নাও, 1 ইঞ্চ কাপড় নিয়ে যদি গুনো যে এখানে কয়টা সুতা আছে, তুমি দেখবা যে এখানে মোট কয়টা সুতা আছে, 100টা। আবার আরেকটা কাপড় আছে আমার কাছে, সেটা একটু পাতলা কাপড় আর কি। কিছু কাপড় থাকে না একটু ঘন, দামি কাপড় ভালো, আবার কিছু কাপড় থাকে গামছার মতো পাতলা পাতলা থাকে না, জি স্যার। সেইখানে তো প্রতি ইঞ্চিতে এন্ডসের সংখ্যা কম হবে। তো আমি এখানে আরেকটা বলতেছি, আরেকটা কাপড় যেখানে প্রতি ইঞ্চিতে এন্ডস আছে কয়টা, 60টা। তো এখন তুমি যেই কাপড়টা প্রডিউস করবা বা বুনবা, উইভিং করবা, সেই কাপড়ের উইথ হচ্ছে 1.5 গজ। 1.5 গজ বহর। আমাদের বাজারের কাপড়গুলো কেমন থাকে, 1 গজ বহরের থাকে, 1.5 গজ, 2.5 গজ, 2 গজ বহরের থাকে না? তোমরা কাপড় কিনো না বাজার থেকে, গজ কাপড়, জি স্যার। প্যান্টের পিস শার্টের পিসও তো কিনো, ওগুলার উইথ কত থাকে? 1 গজ, 1.5 গজ, এরকম থাকে না, দুই 1.5 গজ গজ থাকে, 2.5 গজ থাকে, 2 গজ থাকে। তো আমি ধরে নিচ্ছি যে আমি যে কাপড়টার কথা বলতেছি সেই কাপড়টার উইথ হচ্ছে 1.5 ইয়ার্স, মানে স্যার। 1.5 গজ। আলটিমেটলি কত ইঞ্চ? 54 ইঞ্চ, তাই না? জি স্যার। হ্যাঁ, এই 54 ইঞ্চের মধ্যে তাহলে আমার কয়টা সুতা আছে, ওয়ার্পের সুতা? পাতা 400। এই 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 কাপড়টার জন্য 5,400টা। তার মানে তোমার এখানে ওয়ার্পের ইয়ার্ন লাগবে হচ্ছে 5,400। আবার এটার ক্ষেত্রে একটু কম লাগবে, মানে 60 × 54, তাই না? জি স্যার। কত, 424 হাতে 2, 5 6 30, 32, তাহলে এখানে লাগবে তিন হাত 3240টা। 240। তো এই কাপড়টা বুনতে তোমার 3240টা সুতা লাগবে তো। না না, এই 3240টা সুতা না হলে তুমি কি 1.5 গজ কাপড় বুনতে পারবা? না। আবার উপরে যে কাপড়টার কথা বললাম সেখানে 100, যেহেতু ইপিআই লাগবে, তোমার প্রতি ইঞ্চিতে 100টা ইয়ার্ন রাখতে হবে, দিতে হবে, এবং কাপড়টাকেও 1.5 গজ বানাইতে হবে। তাহলে তোমার মোট ওয়ার্পের দিকে, ওয়ার্পে কয়টা সুতা লাগবে? সুতা লাগবে মোট 5,400টা। ঠিক আছে, এই 5,400 সুতা ছাড়া কিন্তু তোমার পক্ষে এই কাপড়টা বোনা সম্ভব হবে না। তো এখন এই যে আমরা এই যে শীটের মধ্যে যে বললাম যে এই যে এই কথাটা দেখো, 500 থেকে 1,000 ওয়ার্প এন্ডস, এটা বলছি না? জি স্যার। হ্যাঁ, এটার ছবিটা দেখো, ছবিটা কি মনে আছে? এই যে এরকম ক্রিল দেখাছিলাম না গত ক্লাসে, মানে ভিডিওতে? তুমি যে এই যে 5,400 সুতা হোক বা 500 হোক, 1,000 হোক, এই সুতাগুলোতে তো নিয়ে আসবা, নিয়ে এসে একটা বিমের মধ্যে জড়াবা। কিরকম বিমের মধ্যে? এই যে এরকম হবে ঘটনাটা। তুমি এই যে এখানে অনেকগুলা ক্রিল আছে, ক্রিলের মধ্যে অনেকগুলো সুতা আছে, ঠিক আছে? সবগুলো সুতার মাথা ধরে 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 নিয়ে আসছো। মোট এখানে মনে করো 500 ক্রিল আছে, তাহলে তুমি 500টা সুতাকে নিয়ে আসতে পারলা, 500টা সুতার মাথা পেলে না, প্রত্যেকটা ইয়ার্নের মাথা নিয়ে আসলা প্রত্যেকটা প্যাকেজ থেকে, সুতার মাথাগুলোকে এনে এরকম একটা ড্রামে এখানে দিয়ে দিলা, এই ড্রামটা ঘুরলো, ড্রামের মধ্যে এই যে এইখান থেকে সবগুলা সুতার মাথা এনে তুমি এই ড্রামের মধ্যে বসিয়ে দিলা। ড্রামটাকে যদি ঘুরাও বা বিমটাকে, তাহলে কি এই সুতাগুলো জড়াবে না এখানে?
এই বিমের মধ্যে জড়াবে কিনা। হ্যাঁ স্যার। তখন এগুলা কি প্যারালাল থাকতেছে না? এই যে দেখতেছো সুতাগুলা যে প্যারালাল আছে। তো এখানে আমার দরকার কয়টা সুতা? এই যে সুতাগুলা দেখতেছো, এইখানে আমার এরকম সুতা দরকার হচ্ছে 5400টা, যদি আমি ওই 1.5 গজ কাপড়ের মানে কাপড়টা বুনতে চাই, তাই না? কিন্তু এখানে বলা হচ্ছে আমাদের এই শীটের মধ্যে বা নর্মালি যেটা ঘটে, 500 থেকে 1000টা পর্যন্ত সুতাকে এখানে রাখা যায়, এর বেশি রাখা যায় না। তো তাহলে আমাকে এই কাজটা মানে অনেকবার করে নিতে হবে। 5400 সুতা তো আমার লাগবেই। তো আমি একবার 500, আবার 500, আবার 500 করে মোট 10 বার করে নিব। 10 বার করলে মোট কয়টা সুতা আসবে? একবার একবার জড়ালাম, কয়টা সুতা আসলো? 500টা। আবার 500। আরেকটা বিম করলাম, সেখানে কয়টা সুতা হলো? 500। আবার আরেকটা বিম করলাম, 500। এরকম আমি 10টা সুতার বিম যদি করি, তাহলে কিন্তু আমার 5000 বা 11টা বিম করলে 5500 সুতা জড়ানো হয়ে যাবে। তো পরে আমি ওই 11টা থেকে একটা করে নিব। 11টা থেকে যখন একটা করব তখন সবগুলোকে আবার মিলাই দিব। তখন কয়টা হবে? 5500 হয়ে যাবে না ইয়ার্ন? এটা বুঝছো কিনা? জি স্যার। তো জি এখন স্যার, এই বুঝছি। যে বলতেছি আমি এখানে 5500টা ইয়ার্ন দিলে সমস্যা কি হতো? আমি কি 5500 ইয়ার্ন দিলে এই কাজটা কি ডাবল করা লাগতো? আমি যে এই যে ডাবলের কথা বলতেছি, যে একবার এখানে 500 দিব, আবার 500 জড়াবো, মানে 500টা সুতা, আবার 500টা, এরকম করে আমাকে 11 বার কাজটা করে 11টাকে আবার কম্বাইন করে একটা করতে হবে, 11টা বিম থেকে একটা বিম। তো এটা করা যাবে না কেন? তুমি চিন্তা করো, এই যে এই সুতাগুলো দেখতেছো নিশ্চয়ই, এটা হচ্ছে রিয়েল পিকচার, মানে ইন্ডাস্ট্রি থেকে তোলা। তো এখানে এই যে এখানে কয়টা সুতা রাখতে পারছো তুমি? 1 2 3 4 5 6টা, বা নিচেরটা সহ 7টা। তাহলে 7টা ইনটু যদি তুমি এখানে 20টাও দাও, মানে 20টা কলামও দাও, তাহলে 7 দোকানে কত? 14। 14। তো তুমি 140টা ইয়ার্ন এখানে 140। দিতে পারতেছো। যদি 30টাও কলাম দাও, 30টা কলাম দিলে কি হচ্ছে? 210টা। 210। এই পাশে 210, ওই পাশে 210, তুমি ধর করো মনে করো 420টা ইয়ার্ন দিতে পারতেছো। বা আমি ধরে নিলাম যদি এখানে 50টাও দাও, তাহলে 5 দোকানে 10, মানে 50টা 5 350। 7 35, 350, 350, 700। কিন্তু তুমি একটু খেয়াল করো, যদি 700। তুমি এরকম কলাম এখানে 50টা দাও, তাহলে লাস্টের কলামটা কত দূরে চলে যাবে? এই যে পিছনের যে কলামটা হবে, এটা অনেক দূরে চলে যাবে না? জি স্যার। তো তুমি কি এত বড় স্পেস নিতে পারবা একটা ফ্যাক্টরি যখন করবা? এমনিতে তো জায়গার অনেক দাম। একে তো তুমি এত বড় স্পেস নিতে পারবা না, কারণ 50টা দিলে তোমার অনেক লম্বা হবে ক্রিল। ঠিক আছে, এটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে, তোমার একেবারে লাস্টে যে সুতাটা আছে, হ্যাঁ একেবারে লাস্টে সুতা, সেই সুতাটা তো আসবে, এই পর্যন্ত আসবে। তারপরে এই যে এই লাস্টে যে সুতাটা আছে, এটা মনে করো এইটা এই পর্যন্ত আগে আসবে, তারপরে এসে মেশিনে ফিড হবে। তার মানে লাস্টের সুতাটার টেনশনটা কি মেনটেন করা যাবে ফার্স্টের সুতাগুলোর মতো? একটু লুজ হয়ে থাকবে না, ঝুলে থাকবে না? জি স্যার। তো তাহলে এটা হচ্ছে দ্বিতীয় সমস্যা। প্রথম সমস্যা হচ্ছে আমি অনেক স্পেস ইউজ করতে পারবো না। দ্বিতীয় সমস্যা হচ্ছে আমার ইয়ার্নের টেনশনগুলোকে আমি প্রপারলি মেনটেন করতে পারবো না। তৃতীয় যে সমস্যা, বড় যে সমস্যা, সেটা হচ্ছে তুমি দেখো, যখন এই বিমটা ফিল আপ হয়ে যাবে, এই বিমটা তো একসময় ফিল আপ হবে, এই বিমটা কি আর সারা জীবন ইয়ার্ন জড়াতে পারবে? এটারও তো একটা ক্যাপাসিটি আছে, তাই না? এই বিমটা মনে করো ফুল হয়ে গেল, তো ফুল হয়ে গেলে আমার কাজ তো শেষ। বা এই সুতাগুলো একসময় খালি হবে, এই সুতাগুলো তো সারা জীবন মানে ওয়ার্পিং করবে না, করবে? এখানে আরেকটাতে মনে করো 1.5 কেজি করে সুতা আছে, তো 1.5 কেজি সুতা তো একসময় একসময় শেষ হবে, তাই না? 1.5 কেজি সুতার তো একটা নির্দিষ্ট লেন্থ আছে, নির্দিষ্ট কাউন্টের জন্য। তো সেই লেন্থের সুতাটা একসময় শেষ হয়ে এই বিমটা তো ফিল আপ হবে। তো বিম যখন ফিল আপ হবে, তুমি একটু খেয়াল করো যে লাস্টের যে সুতাটা মানে একদম শেষ, মনে করো এটা খুলে গেল, এটা শেষ, মানে এটা হচ্ছে একদম সবচেয়ে পিছনের ইয়ার্নটা, এই যে এটার মধ্যে সবচেয়ে পিছনে যেটা আছে সেটার কথা আমি বলতেছি, সেটা মনে মনে করো এইটা। তো এটার একদম লাস্টের যে সুতাটা, সেটা খুলে গেছে, মানে একদম সুতো প্যাকেজটা খালি হতে হতে পুরোটা খালি হয়ে গেল, একদম লাস্ট অবস্থায় আছে। তো লাস্ট অবস্থায় এবার সুতাটা তো এখানে যে জড়ায়, জড়ানোর সময় কিন্তু এখানে একটা টান থাকে, এই সুতাটা টানে, টেনে ঘুরায়, আর এখান থেকে খুলে আসে। তার মানে এইটা এবং এই বিমের মধ্যে একটা টেনশন থাকে, থাকবে না? তুমি একটা জায়গা থেকে ধরে রাখছো, আর একটা জায়গা থেকে সুতাকে টানতেছো, তার মানে কি এখানে ধরে রাখছে দেখি তো এখানে ঘুরতেছে এবং টান থাকতেছে, সুতাটা টান, তুমি এদিক থেকে ঘুরাচ্ছ আবার এদিক থেকে ধরে রাখছো, তার মানে এটা ঘুরালে এটা এটা আস্তে আস্তে খুলে আসে, খুলে টান টান থাকে, সুতাটা টেনশনে থাকে।
তো এখন এই টেনশনটা থাকবে না যদি কিনা এটা প্যাকেজ থেকে লাস্টে খুলে যায়, থাকবে? তুমি একটা সুতার মাথা রাখলা খোলা, কোথাও পেঁচায় রাখলা না, মানে একটা সুতার মাথা একবারে খোলা রাখলা, মানে খোলা, সুতা পড়ে আছে মাটিতে, আরেক প্রান্ত থেকে ঘুরাচ্ছ, সুতা কি টান টান হয়ে ঘুরবে? মনে না। করো যখন ঘুড়ি উড়াও, তুমি ঘুড়ি উড়ানোর সময় ঘুড়িটা তো একটা টান টান থাকে, তো তুমি যখন তখন ঘুরাও নাটাইয়ের মধ্যে, তখন এই নাটাইয়ের মধ্যে যে সুতাটা পেঁচায় এটা কি লুজ পেঁচায় নাকি টাইট পেঁচায়? টাইটলি পেছে। টাইট ভাবে পেঁচায় না কেন? ওই যে ঘুড়ি তো সুতাকে টান করে ধরে রাখছে, তাই না? এখন মনে করো ঘুড়িটা মাটিতে পড়ে জি গেছে, স্যার। ঘুড়িটা মাটিতে পড়ে গেছে, আর টেনশন নাই, ঘুড়ি তো নিচে আছে মাটিতে। এখন ওই ঘুড়িতে মনে করো সুতা থেকে কাটা হয়ে গেছে, খোলা সুতা, তো এখন তুমি যদি ঘুরাও নিজে, এটা কি প্যাকেজের মধ্যে টাইটলি জড়াবে? না। টেনশন থাকবে এটার? না, টেনশন থাকবে না, লুজ হয়ে যাবে। লুজ হয়ে যাবে। আরেকজন যদি সুতার মাথাটা ধরে টান করে ধরে রাখে তখন তুমি টাইটলি পেঁচাইতে পারবা, তাই না? তো এইখানেও এই ঘটনাটা জি স্যার। ঘটবে যখন নাকি এই প্যাকেজ থেকে সুতা খুলে যাবে, লাস্টে একদম লাস্টে চলে আসবে, প্যাকেজ শেষ, মানে সুতা খুলতে 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 একবার লাস্ট মোমেন্টে চলে আসবে, তখন এই সুতাটাকে আর এখানে জড়ানো যাবে না। কেন? টেনশন থাকবে না। তাহলে কতটুকু সুতা আমার লস হবে প্রত্যেকবার? এই বিম থেকে এই প্যাকেজের ডিস্টেন্স পর্যন্ত যতটুকু সুতা আছে ততটুকু সুতা আমার একবারে লাস্ট মোমেন্টে লস হবে। কেন? এটাকে আমি টেনশন ওয়াইজ ওয়াইন্ডিং করতে পারবো না। বুঝছো এটা? তাহলে তুমি যদি এই ক্রিলটাকে, যে পিছনের ক্রিলটাকে যত দূরে দিবা তত বেশি পরিমাণ ইয়ার্ন তোমার লাস্টে লস হবে। যেমন এই 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 সামনে যেই ক্রিলটা আছে, সামনের ক্রিলের জন্য সমস্যা নাই, কারণ সামনের ক্রিলটার সামনেই, মানে সামনে যে ক্রিলটা আছে এটা, এটার একটু সামনেই আমার বিমটা আছে, মেশিনটা আছে, তাই না? এই ক্রিলটার সামনেই মেশিনটা, তার মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত ইয়ার্ন আমার লস হবে লাস্টে, একেবারে শেষে, যখন এইখানের সুতাগুলা খালি হয়ে যাবে। কিন্তু পেছনের যে ক্রিলটা আছে সেই ক্রিলের জন্য কিন্তু লসটা অনেক বড় হবে, মানে এই বিম থেকে শুরু করে এই পর্যন্ত। অর্থাৎ এটা যখন খালি হবে তখন আর ওয়াইন্ডিং করা যাবে না, তার মানে এখান থেকে এই পর্যন্ত যে সুতাটা রয়ে গেল লাস্টে, টেনশন বিহীন যে সুতাটা থাকবে পড়ে থাকবে, ওই সুতাটাকে আমার কেটে ফেলে দিতে হবে, তাই কি না? তো তার জি মানে স্যার। স্যার প্রত্যেকটা বিম কি একটার সাথে একটা, প্রত্যেকটা বলো, বিম কি স্যার একটার সাথে একটা যুক্ত থাকবে? প্রত্যেকটা বিম না, এখানে সবগুলা সুতাকে, এখানে যা আছে সবগুলা সুতার মাথাকে এনে আমরা এই বিমটাতে জড়াই, এই সবগুলা সুতার মাথাকে এনে এই বিমে এখানে জড়াই। প্রত্যেকটা একসাথে? হ্যাঁ একসাথে, সবগুলো শেষের একসাথে। শেষের ক্রিলটাও একসাথে হবে? হ্যাঁ শেষের একসাথে। ক্রিলটাও একসাথে হবে? হ্যাঁ। তো যেটা হবে তোমার বেশি পরিমাণ ইয়ার লসটা কিভাবে হবে? মনে করো আমার সবগুলোতে একই পরিমাণ ইয়ার আছে, 1.5 কেজি করে ইয়ার আছে, তো আমার শেষ হবে কোনটা আগে, কোনটা আগে খুলে আসবে, এটা না এটা, সামনেরটা না পিছনেরটা? পিছনেরটা স্যার। পিছনেরটা শেষ হয়ে যাবে না আগে? পিছনেরটা। তো পিছনেরটা যখন শেষ হবে তখন তো এমনিতেই আমার আর জি। কাজ হচ্ছে না, কারণ আমি টেনশনে রাখতে পারবো না, তখন আলটিমেটলি তোমাকে পিছনেরটা তো খুলে, মানে শেষ হয়ে গেছে, তারপরে সামনেরটাতে দেখবা কিছু সুতা তখনও থেকে যাবে, এই সুতাটাকে তুমি আর ইউজ করতে পারবা না। এখন অবশ্য কিছু ম্যাগাজিন ক্রিল আসছে, সেখানে করা যায়। তো তারপরে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তুমি এখান থেকে শুরু করে একদম পিছন পর্যন্ত অত লম্বা পরিমাণ একটা ইয়ার্নকে বাদ দিতে হবে। তোমার এই ক্রিলটা যত পেছনের দিকে যাবে, যত দূরে যাবে, তুমি যদি এখন এখানে আসে 500 বা 450, তুমি যদি 5000 করতে চাও তাহলে এটা কত লম্বা হবে বুঝতেছ? একটা কিলে 60টা আছে, তাহলে তুমি কতগুলা এরকম স্ট্যান্ড বসাইতে হবে পিছনের দিকে। তো তাহলে তুমি যদি এখানে 100 বসাও, 100 বসালে তো এটা অনেক দূর, বা 200 বসাও, অনেক দূর চলে যাবে, তাহলে এত পরিমাণ স্পেসও আমি দিতে পারবো না, এক। দুই হচ্ছে এই লাস্টে যে ইয়ার্নগুলো থাকবে এগুলাকে টেনশন মেনটেন করতে পারবো না বলে কিছু পরিমাণ ইয়ার্ন আমার লসও হয়ে যাবে। তো এই অসুবিধার জন্য আমরা কি করি, এই যে সেকশন ওয়াইজ কাজ করি, অর্থাৎ এই আমার ক্রিল যে ক্যাপাসিটি আছে, এই যে এটা বলা আছে 500 থেকে 1000, আমি এই সংখ্যাটা ঠিক রাখবো, অর্থাৎ এই আমার যে ক্রিলের ক্যাপাসিটি আছে আমার মেশিনের, মানে এই যে ক্রিল আছে এই ক্রিলের একটা ক্যাপাসিটি আছে, আমার টোটাল ক্রিল আছে হচ্ছে মনে করো 600, তাহলে আমি সর্বোচ্চ 600 পর্যন্ত এখানে ইউজ করতে পারবো। তো এখন আমার তো 600 লাগে না, 600 দিয়ে তো গুণিতক মিলবে না, 600 ইন্টু
আচ্ছা 600 দিয়ে মিলবে। যদি আমার ক্রিল ক্যাপাসিটি হয় 600, তাহলে আমি 9টা ক্রিল করলে হবে, মানে 9টা বিম করলেই হবে। 6 নং 54, 5400 সুতা দরকার ছিল না, আমি বলছিলাম এই যে 5400। ইয়েস স্যার। কিন্তু তোমার জি যদি স্যার। এখানে 600 না হয়ে ক্রিলের ক্যাপাসিটি হচ্ছে 700, তুমি কি 700 ইউজ করতে পারবা এই কাপড়টা বোনার জন্য? মনে করো 700 ইউজ করলা, 700 কে কয়টা বিম করবা? স্যার 8টা। 8টা। যদি 700 হয় তাও কিন্তু করা যাবে। 8টা বিম করলে 5600 হবে। তো তখন আমার 200 তো কমাইতে হবে, তো ওই হিসাবে 200টা 8টা বিমের মধ্যে কমাই দিব আর কি। মানে যত দিলে গুণিতক মিলে যায় ততটা আমরা দিব। তো এই ক্ষেত্রে আমার ক্রিল ক্যাপাসিটির একটা ফ্যাক্টর, এই কথাটা এখানে বলা আছে যে দ্য ওয়ার্পার বিম মে কন্টেন অ্যাবাউট 500 to 100 ওয়ার্প এন্ডস। 500 থেকে 1000টা ওয়ার্প এন্ডস নর্মালি আমরা এখানে ইউজ করতে পারি। তবে যে আগের যেই ওয়ার্পিং ক্রিলগুলো আছে সেগুলোর ক্যাপাসিটি আরো কম, 200 300 এরকম। আর মডার্ন যে ক্রিলগুলো আসছে এগুলোতে মোটামুটি 1000-এর মতো করা যায়। ওখানে আবার এই ম্যাগাজিন করা আছে, মানে এত লম্বা না, ক্রিলগুলোকে আরেকটু অ্যারেঞ্জ করা আছে। তো যাই হোক, তাহলে ক্রিল ক্যাপাসিটি হচ্ছে এই যে এটা 500 থেকে 1000। তাহলে এই কথাটা বুঝতে পারছো কিনা? ওয়ার্পিং মানে হচ্ছে এই কতগুলা ওয়াইন্ডিং করা প্যাকেজ থেকে খুলে এনে ইয়ার্নকে আমরা এরকম বিমে জড়াবো। এই যে বিমে জড়ানোর সময় ইয়ার্নগুলা প্যারালাল থাকবে, এই জড়ানোটাকে বলা হয় ওয়ার্পিং। কেন? এই ইয়ার্নগুলোর নাম এখন কি ইয়ার্ন? ওয়ার্প ইয়ার্ন। কাপড় প্রডিউস করতে, উইভিং এ কাপড় প্রডিউস করতে গেলে আমাদের 2 ধরনের ইয়ার্ন লাগে। কি কি? ওয়ার্প ইয়ার্ন আর এগুলা ওএফটিএম। ওয়েফট ইয়ার্ন। ওয়েফট ইয়ার্নটা পরে আসবে। তুমি যখন ওয়ার্পিং করে ফেলবা, ওয়ার্প ইয়ার্ন যদি তোমার হাতে থাকে, এরকম একটা বিম যদি থাকে, তাহলে তুমি এই বিমটাকে নিয়ে লোমে বসাবা। লোমের কাজই হচ্ছে এই বিমগুলাকে, সুতাগুলোকে ওঠানামা করবে আর মাঝখান দিয়ে একটা সুতাকে পাস করে দিবে। তো মাঝখান দিয়ে একটা সুতা যখন একটা একটা করে পাস করবে, মনে করো প্রথমে এই সুতাটা পাস করলো, মানে কিছু এই ওয়ারপিয়ানের কোনোটাকে উপরে তুললা, কোনোটাকে নিচে নামাইলা, এর মাঝখান দিয়ে এই সুতাটা পাস করলো। আবার কোনোটাকে উপরে তোলা, নিচে নামাইলা, মাঝখান দিয়ে আরেকটা সুতা পাস করলো। এইভাবে করে আস্তে আস্তে কাপড়টা বুনা হবে। কিন্তু কাপড় বুনার আগেই কিন্তু আমাকে ওয়ারপিয়ান গুলোকে সাজাই ফেলতে হবে। কিভাবে সাজাতে হবে? প্যারালাল ওয়েতে, সমান্তরালে। ওয়ারপিয়ান গুলো সবগুলো একটা একটার সাথে প্যারালাল থেকে সমান্তরালে থাকতে হবে। তো এই কাজটা করাকে বলা হচ্ছে ওয়ার্পিং, যেটা হচ্ছে এই চ্যাপ্টারের আলোচ্য বিষয়। এরপরে এই সুতাটাকে আবার মার দিতে হবে, সেটা হচ্ছে সাইজিং। এটা আমরা পরের চ্যাপ্টারে পড়বো। আচ্ছা, অবজেক্টিভ অফ ওয়ার্পিং। দ্য অবজেক্টিভ অফ ওয়ার্পিং প্রসেস ইজ টু কনভার্ট দ্য ইয়ার্ন প্যাকেজ ইনটু এ ওয়ার্পার বিম হ্যাভিং ডিজায়ার্ড উইথ অ্যান্ড কন্টেনিং রিকুইজিট নাম্বার অফ এন্ডস। অর্থাৎ আমার এইখান থেকে এখানে জড়ানোটাই হচ্ছে ওয়ার্পিং এর উদ্দেশ্য। কি থাকতে হবে? একটা নির্দিষ্ট লেন্থ। এটা আমি তোমাদেরকে ক্যালকুলেশন পড়াবো, তখন বুঝতে পারবা। আমাকে হিসাব করে আমার যে অর্ডার আছে, হ্যাঁ, যে অর্ডারটা আমাকে দিবে ম্যানেজমেন্ট অথবা বায়ার, সেই অর্ডারটার সাপেক্ষে আমি কত লেন্থ পর্যন্ত এখানে ওয়ার্পিং করব সেটা ঠিক করতে হবে। এবং কয়টা এন্ডস, এই যে বললাম আমার গুণিতকটা গিয়ে মিলে যেতে হবে। আমার টোটাল কাপড়ের মধ্যে যতটা এন্ডস আছে ততটা এন্ডস তো আলটিমেটলি আমাকে অ্যাচিভ করতে হবে। তো সেই হিসাবে হিসাব করে আমি কতটা এন্ডস এখানে, মানে কতটা ক্রিল আমি বসাবো, মানে কতটা এন্ডস আমি ওয়ার্পিং করব সেটা ঠিক করতে হবে। এটাই বলা হচ্ছে এখানে যে নাম্বার অফ এন্ডস, রিকুইজিট নাম্বার অফ এন্ডস, আর হচ্ছে কি ডিজায়ার্ড উইথ। ইউনিফর্ম টেনশন ইজ মেনটেন অন ইন্ডিভিজুয়াল ইয়ার্ন ডিউরিং ওয়ার্পিং। ওয়ার্পিং করার সময় ইউনিফর্ম টেনশন যাতে মেনটেন করে, এটা হচ্ছে ওয়ার্পিং এর একটা উদ্দেশ্য। আচ্ছা, ওয়ার্পিং করতে গেলে তোমার কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, মানে কোন বিষয়গুলো অবশ্যই তোমাকে অর্জন করতে হবে? হ্যাঁ, ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্টস অফ ওয়ার্পিং। দ্য tension of all owned ends must be uniform and possibly constant during all the time of withdrawal from supply package. যেই টেনশনে সুতাগুলো আসবে এটা সবগুলা ইয়ার্নের জন্য এবং থ্রু আউট দ্য ফুল বিমের মধ্যে এটা ইউনিফর্ম থাকতে হবে। ঠিক আছে, তাহলে টেনশনিং ডিভাইস আমরা ইউজ করি, এটা আমি বলবো পরে। ওয়ার্পিং শুড নট ইম্পেয়ার দ্য ফিজিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল প্রপার্টিজ অফ ইয়ার্ন। এই যে আমি ওয়ার্পিং করতেছি, এটা কিন্তু একটা ইন্টারমিডিয়েট প্রসেস। আমরা উদ্দেশ্য কি, আলটিমেট উদ্দেশ্য কি? এই যে সুতা নিলাম, সুতা কিনে আমার আসল কাজ কি? কাপড় তৈরি করা। কাপড় বুনবো। তো কাপড় বুনতে গেলে এই ইন্টারমিডিয়েট যে প্রসেসগুলা বা এই
প্রি প্রোডাকশন যে প্রসেস, অথবা যদি বলি আমরা প্রিপারেটরি প্রসেস, এটা একটা প্রিপারেটরি প্রসেস, প্রিপারেশন করতেছি, প্রিপারেশন করার পরে লুমে নিয়ে বুনবো। তো এই প্রিপারেশন প্রসেস যাতে সুতার কোয়ালিটির কোনো হ্যাম্পার না ঘটে, অর্থাৎ সুতা যাতে ফ্রিকশনের মধ্যে দিয়ে না যায়, কোনো কিছুর কন্টাক্টে যদি যায় ইয়ার্নটা, তখন কিন্তু ইয়ার্নটা আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হবে। এক, দুই হচ্ছে ইয়ার্নের মধ্যে অত্যাধিক টেনশন দেওয়া যাবে না, অত্যাধিক টেনশন দিলে ইয়ার্ন কিন্তু আস্তে আস্তে মানে তার স্টেবিলিটি মানে স্ট্রেংথ হারাতে থাকবে। তো এই কাজগুলো যাতে না হয়। ওয়ার্পিং শুড নট ইম্পেয়ার দ্য ফিজিক্যাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল প্রপার্টিজ অফ ইয়ার্ন, অর্থাৎ ইয়ার্নের বৈশিষ্ট্যগত যে প্যারামিটার ছিল ওয়াইন্ডিং করার পরে তার মধ্যে যাতে খুব বেশি পরিবর্তন না হয়। তো টেনশন শুড বি মডারেট টু অ্যালাউ দ্য ইয়ার্ন টু রিটেন ইটস ইলাস্টিক প্রপার্টি, অর্থাৎ টেনশনটা খুব বেশি না দিয়ে একটা অপটিমাম লেভেলে কম দেওয়ার চেষ্টা করা, যাতে করে ইলাস্টিক ডিফরমেশন বা এরপরে প্লাস্টিক ডিফরমেশন যাতে না হয়। অর্থাৎ অনেক টানলে কি হবে, ইয়ার্ন তার ইলাস্টিসিটি হারায় ফেলবে, ইলাস্টিক ডিফরমেশন পার হয়ে প্লাস্টিক ডিফরমেশনে চলে যাবে, যে ডিফরমেশনটা আর আগের অবস্থায় ফিরে আসে না। দেখবা সব বস্তুর ক্ষেত্রে ওই টেক্সটাইল ফিজিক্স তোমরা পড়ছো হয়তো বা, মানে প্লাস্টিক ডিফরমেশনে চলে গেলে তখন আর আগের জায়গায় ফিরে আসে না, ইলাস্টিক ডিফরমেশন পর্যন্ত, মানে ইলাস্টিক সীমার মধ্যে, ইলাস্টিক লিমিটের মধ্যে যখন ফোর্স অ্যাপ্লাই করবে তখন এটা আগের অবস্থায় ফিরে আসবে। কিন্তু এর পরের স্টেজটাতে প্লাস্টিক ডিফরমেশন যখন হয় তখন আর আগের অবস্থায় ফিরে আসে না। তো এটা একটু মেনটেন করতে হবে। প্রিডিটারমাইন্ড লেন্থ অফ ওয়ার্পিং শুড বি হাই, আগে থেকে যেই লেন্থটা আমি সেট করবো এটা একটু বেশি হইতে হবে, কারণ ওয়েস্টেজের জন্য পরবর্তীতে আমার সুতা কিছু কাটা লাগবে। এটা দ্য সারফেস অফ ওয়ার্পিং প্যাকেজ মাস্ট বি সিলিন্ড্রিক্যাল, ঠিক আছে। এই যে ওয়ার্পিং প্যাকেজের যে সারফেসটা এটা হবে কি সিলিন্ড্রিক্যাল আকৃতির, হ্যাঁ, যেটা দেখতে পাচ্ছ এখানে। আচ্ছা, এটা তো ছবি দেখলা। আচ্ছা, তিনটা